প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রফেসর নাজির আহমেদ, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, নরসিংদী গভর্নমেন্ট কলেজ। তোমাদের অনার্স প্রথম বর্ষের এক্সপেরিমেন্টাল সাইকোলজি কোর্সটি নিচ্ছি, যার কোড নাম্বার 213403। আজকে আমাদের লেকচার নাম্বার 14 বা 14তম লেকচার আমরা শুরু করছি। আমাদের যথারীতি আমাদের আজকের কোর্সের লেকচারের শিরোনাম হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন বা পরীক্ষণ নকশা। ইতিপূর্বে আমরা এই পরীক্ষণ নকশার উপরে আরো দুটি লেকচার দিয়েছি। আজকে থার্ড এবং সর্বশেষ লেকচার হবে এক্সপেরিমেন্টাল ডিজাইনের উপর। আজকের আমাদের এই লেকচারটি একটু অপেক্ষাকৃত দীর্ঘ হবে, কারণ এই আজকের লেকচারে আমরা 4টি নকশা নিয়ে কথা বলবো। তো যথাসম্ভব স্বল্প পরিসরে কথা বলার চেষ্টা করব। আর তোমরা একটু মনোযোগ সহকারে শুনলে আশা করি বুঝতে পারবে। আমি একটু দ্রুত যাব, কারণ আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে লেকচার শেষ করতে গেলে 4টি নকশা আলোচনা করা একটু কষ্টসাধ্য। তারপরেও যেহেতু স্লাইড থাকবে, আমাদের কথা লেকচার থাকবে, তোমরা সেখান থেকে নিজেদের সুবিধা মতন সময়ে সেগুলো পাঠ করতে পারবে এবং বুঝতে পারবে আশা করি। চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা আলোচনা করব পরীক্ষণ নকশা নিয়ে। একটু আবার কথা বলছি যে পরীক্ষণ নকশা নিয়ে আমরা যে কথাগুলো আগে বলেছিলাম, যে পরীক্ষণ পরিচালনার মাধ্যমে সঠিক উপাত্ত সংগ্রহের জন্য গৃহীত পরিকল্পনাকে বলা হয় পরীক্ষণ নকশা। মূলত পরীক্ষণ আমরা বলছিলাম নিয়ন্ত্রিত পরিবেশে নির্ভরশীল চলকের উপর অনির্ভরশীল চলক প্রয়োগ করে যে পর্যবেক্ষণ করা হয় সেটাকে আমরা বলেছিলাম পরীক্ষণ। এই পরীক্ষণ সংক্রান্ত যাবতীয় কলা কৌশলগুলোই হচ্ছে পরীক্ষণ নকশা, অর্থাৎ সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিত যে পরিকল্পনা পরীক্ষণ পরিচালনার জন্য, সেটি হচ্ছে পরীক্ষণ নকশা। তারপরে আসো আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আমরা 5 ধরনের পরীক্ষণ নকশার কথা মেনলি 2 ধরনের বলছি, অন্তঃদলীয় বা উইদিন গ্রুপ ডিজাইন। এর মধ্যে আমরা একক দলীয় নকশা আলোচনা করেছি আগের ক্লাসে। আর আন্তঃদলীয় নকশা বা বিটুইন গ্রুপ ডিজাইন হিসেবে আমরা দৈবচয়িত 2 দলীয় নকশা আলোচনা করেছি। আর অবশিষ্ট আন্তঃদলীয় নকশার আরো যে 4টি নকশা আছে, সেই 4টি নকশা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আন্তঃদলীয় নকশার মধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি। আমরা আজকে আলোচনা শুরু করব দলীয় নকশা নিয়ে। তাহলে আমরা দৈবচয়িত 2 দলীয় নকশায় দেখেছিলাম যে স্বাভাবিকভাবে বণ্টিত সমগ্রক থেকে দৈব চয়ন পন্থায় নমুনা নির্বাচন করে তাদেরকে আবার দৈব চয়ন পন্থায় 2 দলে ভাগ করে তাদের উপর অনির্ভরশীল চলক প্রয়োগ করে পরীক্ষা পরিচালনা করা হয়। কিন্তু 2 দলীয় নকশা তার থেকে একটি ব্যতিক্রম। সেখানে হচ্ছে যখন কোনো পরীক্ষণে পরীক্ষক 2 দল পরীক্ষা নিয়ে কাজ করতে গিয়ে সকল গুণ বা বৈশিষ্ট্যের দিক থেকে দল দুটিকে সমান করেন, তখন 2টি তুল্য দল তৈরি হয়। অর্থাৎ তুল্য দল, ব্যালেন্স গ্রুপ, ম্যাচ গ্রুপ বলছি, যখন সকল গুণ বা বৈশিষ্ট্যের দিক থেকে দল দুটি সমান হবে। আমরা একটু পরেই দেখব কিভাবে 2টি দল সমান করা যায়। তাহলে তাদের এক দলের উপর অনির্ভরশীল চল প্রয়োগ করে এবং অন্য দলের উপর অনির্ভরশীল চল প্রয়োগ না করে 2 দলের পার্থক্য পর্যবেক্ষণ করেন। এরূপ পরীক্ষণ নকশাকে বলা হয় 2 তুল্য দলীয় নকশা। তাহলে তুল্য মানে হচ্ছে ব্যালেন্স করা, মানে হচ্ছে 2টা দলকে সকল গুণ বা বৈশিষ্ট্যের দিক থেকে এক করা লাগবে। কিভাবে করা হবে দেখো, আমরা দেখছি এখন। তাহলে দল গঠন বলছি, কিভাবে তুল্য দল গঠন করতে হবে। তুল্য দল গঠনের একটি উত্তম পন্থা হলো পরীক্ষকদের সমান জোড়া মিলানো এবং জোড়ার 2 জনকে 2 দলে অন্তর্ভুক্ত করা। এইভাবে একই গুণ বা বৈশিষ্ট্য সম্পন্ন জোড়া নমুনাদ্বয়ের 2 জনকে 2 দলে ভাগ করে একটি কাম্য সংখ্যক নমুনার 2টি তুল্য দল গঠন করা হয়। তার মানে হচ্ছে জোড়ায় জোড়ায় নমুনা হবে, সকল গুণ বা বৈশিষ্ট্যের দিক থেকে জোড়া তৈরি হবে। এই জোড়ার একজনকে এক দলে, অন্যজনকে আরেক দলে দেওয়া হবে। অতঃপর এক দলের উপর, তাহলে যখন জোড়া জোড়া নমুনাগুলোর
দিয়ে দুই দলে দিয়ে দুইটি তুল্য দল গঠন করা হয়, তারপর অতঃপর এক দলের উপর অনির্ভরশীল চলক প্রয়োগ করা হয়, উহাকে বলা হয় পরীক্ষণীয় দল বা এক্সপেরিমেন্টাল গ্রুপ। আর অন্য দলের উপর অনির্ভরশীল চলক প্রয়োগ করা হয় না, সেটিকে বলা হয় নিয়ন্ত্রিত দল বা কন্ট্রোল গ্রুপ। তার মানে হচ্ছে আমরা বলছিলাম অনির্ভরশীল চলক যে দলের উপর দুইটি তুল্য দল গঠন হবে, গঠনের পর যে একটি দলের উপর অনির্ভরশীল চলক প্রয়োগ করা হবে আর অন্য দলের উপর অনির্ভরশীল চলক প্রয়োগ করা হবে না। যে দলের উপর অনির্ভরশীল চলক প্রয়োগ করা হবে সেই দলটিকে বলা হবে এক্সপেরিমেন্টাল গ্রুপ বা পরীক্ষণীয় দল, আর যে দলের উপর অনির্ভরশীল চলক প্রয়োগ করা হবে না সেটা হবে নিয়ন্ত্রিত দল বা কন্ট্রোল গ্রুপ। আমরা উদাহরণ দিব নিচে, তাতে বিষয়টি আরো ক্লিয়ার হবে। এই পরীক্ষণের নকশাটি দেখো, সমগ্র থেকে আমরা জোড়া নমুনা তৈরি করব। জোড়া নমুনাগুলোকে আবার ক দল এবং খ দলে ভাগ করব। জোড়ার একজনকে ক দলে, আরেকজনকে খ দলে দিব। এখন দেখো এখানে এক্সপেরিমেন্টাল গ্রুপ কাকে বলছি? অনির্ভরশীল চলক সহ। তার মানে পরীক্ষণীয় দলে অনির্ভরশীল চলক দেওয়া হবে আর নিয়ন্ত্রিত দলে অনির্ভরশীল চলক বিহীন, অনির্ভরশীল চলক দেওয়া হবে না। আসো আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা দেখাই। দেখো, উপাত্ত সংগ্রহ। একজন গবেষক স্মৃতির উপর বিশেষ ধরনের ভেষজের প্রভাব যাচাই করার জন্য বুদ্ধির দিক বিবেচনায় দুটি সমান দল গঠন করার জন্য 10 জন পরীক্ষক নির্বাচন করেন, যাদের বুদ্ধাঙ্ক নিম্নরূপ। তার মানে হচ্ছে একজন গবেষক দেখতে চাচ্ছেন যে স্মৃতির ক্ষেত্রে, শিক্ষার্থীদের স্মৃতির ক্ষেত্রে কোনো ভেষজের বা টনিকের প্রভাব আছে কিনা। এই বিষয়টা উনি যদি দেখতে চান, তখন তিনি করবেন কি, যে একটা বৈশিষ্ট্য, সেটা হলো বুদ্ধাঙ্ক। বুদ্ধাঙ্কের দিক থেকে, যেটা সাধারণ মনোবিজ্ঞানে তোমাদেরকে এই বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। আলাদা বিশাল একটি চ্যাপ্টার ছিল বুদ্ধি, সেখানে কিভাবে বুদ্ধি নির্ণয় করা হয় সেগুলো তোমরা জানো। তাহলে এই বুদ্ধির দিক থেকে বিবেচনা করে সমান দুটি দল ভাগ করার জন্য 10 জন পরীক্ষক নির্বাচন করেন। যেমন বুদ্ধাঙ্ক দেখো, এই এ থেকে আই পর্যন্ত, যে আই পর্যন্ত এই 10 জন পরীক্ষক নেওয়া হয়েছে, যাদের জোড়াগুলো দেখো, বুদ্ধাঙ্কের জোড়া 115 115 করে এইভাবে 5 জোড়া, মানে 10 জন নমুনা নেওয়া হয়েছে। নেওয়ার পরে তাদেরকে দিয়ে এখন দেখো কিভাবে তুল্য দল গঠিত হলো। অতঃপর তাদের পরীক্ষণীয় ও নিয়ন্ত্রিত দলে নিম্নরূপে তুল্য দল গঠন করে। তাহলে বুদ্ধাঙ্কের ভিত্তিতে 5 জন পরীক্ষার দুটি তুল্য দল। খেয়াল করে দেখো যে এ এবং বি দুইজনেরই বুদ্ধাঙ্ক ছিল 115। তাহলে আমরা লটারি করে কে কোন দলে যাবে, পরীক্ষণীয় দলে কে যাবে আর নিয়ন্ত্রিত দলে কে যাবে, তখন আমরা সেখানেও একটু লটারি করব এ আর বি এর মধ্যে। তখন দেখা গেল লটারি করাতে বি পড়লো পরীক্ষণীয় দলে, এ পড়লো নিয়ন্ত্রিত দলে। বুদ্ধাঙ্ক দুইজনেরই সমান। এইভাবে সমান বুদ্ধাঙ্ক সম্পন্ন যারা আছে তাদেরকে দুই দলে ভাগ করে, তাহলে বুদ্ধির দিক থেকে দুটি তুল্য দল গঠন করা হলো। তাদের উপর একটি ভেষজ বা টনিকের কার্যকারিতার পরীক্ষা করা হবে। তারপরে উপাত্ত সংগ্রহ। গবেষক একটি নির্দিষ্ট সময় ধরে পরীক্ষণীয় দলের উপর ভেষজ প্রয়োগ করে এবং নিয়ন্ত্রিত দলের উপর প্রকৃত ভেষজ প্রয়োগ না করে তাদের স্মৃতি পরিমাপ করে নিম্নরূপ সাফল্যাঙ্ক পান। এখানে আমি একটা প্লেসিবো একটা শব্দ দিয়েছি। তার মানে হচ্ছে যিনি পরীক্ষণ করবেন তিনি প্রকৃত ভেষজটা, পরীক্ষণীয় দল যারা, এই পরীক্ষণীয় দল যারা, তাদেরকে প্রকৃত ভেষজ দিবেন। আর নিয়ন্ত্রিত দলকেও সেম একই কালারের, দেখতে একই রকম নিয়ন্ত্রিত দল, ওরা কিন্তু জানবে না। আমরা বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশল হিসাবে সিঙ্গেল ব্লাইন্ড টেকনিক, একদল অন্ধ, আমরা সেখানে শিখে আসছিলাম যে সেখানে পরীক্ষক জানেন কে পরীক্ষণীয় দল আর কে নিয়ন্ত্রিত দল। ঠিক এখানে পরীক্ষক করবেন কি, পরীক্ষণীয় দলে প্রকৃত ভেষজটা দিবেন আর নিয়ন্ত্রিত দলকেও এরকম ওষুধ খাওয়াবেন বা ভেষজ খাওয়াবেন, কিন্তু সেটা প্রকৃত ভেষজ না। এগুলোকে প্লেসিবো বলা হয় বা ফলস ড্রাগ বলা হয়, যেগুলো খেলে কোনো ক্ষতি হয় না, কিন্তু ব্যক্তি মনে করবে বা পরীক্ষক মনে করবে সেও মানে কি ভেষজ খাচ্ছে। তাহলে এখানে যে যাদেরকে প্রকৃত ভেষজ দেওয়া হবে না তারা হবে নিয়ন্ত্রিত দল, আর যাদেরকে প্রকৃত ভেষজ দেওয়া হবে তারা হবে পরীক্ষণীয় দল। ঠিক এইভাবে পরীক্ষণীয় দলের উপরে ভেষজ দিয়ে আর নিয়ন্ত্রিত দলকে ভেষজ না দিয়ে একটা নির্দিষ্ট সময় পরে তাদের সাফল্যাঙ্ক পরিমাপ করা হয়েছে। এখন দেখো, যাদেরকে ভেষজ দেওয়া হয়েছিল তাদের সাফল্যাঙ্ক গুলো এগুলো, আর যাদেরকে ভেষজ দেওয়া হয়নি
তাদের সাফল্যাঙ্কগুলো এগুলো পাওয়া গেল। তার মানে দেখা গেল যে ভেষজ যারা পেয়েছে তাদের স্মৃতির সাফল্যাঙ্কগুলো কম্পারেটিভলি বেশি, আর যাদের ভেষজ পায় নাই, প্লেসিবো যারা বা ফলস ড্রাগ যারা খেয়েছে, তারা বা ভেষজ খেয়েছে, তাদের সাফল্যাঙ্কগুলো কম্পারেটিভলি কম। তাহলে এরপরে আমরা এটা রেজাল্ট কিভাবে বের করব? তথ্যগাণিতিক বিশ্লেষণের জন্য পরীক্ষকদের স্মৃতির উপর নির্দিষ্ট ভেষজের প্রভাব যাচাই করার জন্য নিম্নরূপ পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োজন হবে। কি হবে? দুই দল পরীক্ষার উপাত্তের ব্যবধান নির্ণয় করতে হবে। তাহলে আমরা পরীক্ষণীয় দলের যে উপাত্ত আর নিয়ন্ত্রিত দলের যে উপাত্ত তার ব্যবধান বের করব। যেমন পরীক্ষণীয় দলের এই যে বি, সে পেয়েছে 10 আর নিয়ন্ত্রিত দলের এ পেয়েছে, যাদের বুদ্ধাঙ্ক সমান, দুইজনেরই 115, কিন্তু ভেষজ পাওয়ার কারণে তার মানে স্মৃতির সাফল্যাঙ্ক পাওয়া গেছে 10, আর ভেষজ না পাওয়ার কারণে তার স্মৃতির সাফল্যাঙ্ক পাওয়া গেছে 6। তাহলে এই 10-এর সাথে 6 যে ব্যবধান পাওয়া যাবে, তাহলে 4, 12 থেকে 8-এর ব্যবধান পাওয়া যাবে 4, এরকম এইগুলোর ব্যবধান বের করতে হবে। তাহলে এই ব্যবধান করে তাহলে আমরা বলবো যে দুই দল পরীক্ষার উপাত্তের ব্যবধান নির্ণয় করা, প্রাপ্ত ব্যবধানের সমষ্টি নির্ণয় করা, করে তার গড় নির্ণয় করা। কিছু আসবে প্লাসের আর কিছু আসবে মাইনাসের। যেমন আছে দেখো এখানে এই যে পরীক্ষণীয় দল তার হলো 8 আর নিয়ন্ত্রিত দলের হলো 9। তাহলে 8 থেকে 9 গেলে কত? -1 হবে। তাহলে এই প্লাস মাইনাস বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হবে টোটাল। এই জন্য আমরা প্লাস মাইনাস চিহ্ন দিয়েছি। নির্ণয় করে তার গড় ডি বার, অর্থাৎ ওই যে ডিফারেন্স যেটা আছে দুই দলের সাফল্যাঙ্কের পার্থক্য যেটা হবে ডি, আর সেটা হবে ডি বার। কিন্তু আমরা দৈবচয়িত দুই দলীয় নকশায় করে আসছি এক্স বার, ওখানে সাফল্যাঙ্কের গড় ছিল, আর এখানে হলো দুই দলের সাফল্যাঙ্কের ব্যবধানের গড়, এই জন্য আমরা ডি বার সিম্বলটা ইউজ করেছি। ডি বার নির্ণয় করা, ব্যবধান সমূহের আদর্শ বিচ্যুতি এসডি। এখানেও একটু দেখো, আগের পরিসংখ্যানে আমরা আদর্শ বিচ্যুতির সিগমা দিয়েছিলাম, হ্যাঁ, তাহলে সেখানে আর এখানে দিয়েছি স্মল এসডি, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ডেভিয়েশনস, অর্থাৎ দুই দলের সাফল্যাঙ্কের ব্যবধানের আদর্শ বিচ্যুতি বের করেছি, এই জন্য এখানে সিম্বলটাও আলাদা হয়েছে। তারপরে উপযুক্ত যাচাই অঙ্ক হিসেবে টি যাচাই অঙ্ক, অর্থাৎ পেয়ার টি ফর্মুলা, অর্থাৎ টি এর দৈবচয়িত দুই দলীয় নকশায় টি এর যে ফর্মুলা ছিল, এখানে এই টি এর ফর্মুলাটা হবে অন্য ফর্মুলা। এটা তোমরা বইতে পাবে, টির আলাদা ফর্মুলা আছে, অর্থাৎ দৈবচয়িত দুই দলীয় নকশায় টি নির্ণয় করার জন্য যে ফর্মুলা ব্যবহার করা হয়, আর দুই তুল্য দলীয় নকশায় টি এর ফর্মুলা টি ব্যবহার করা হবে, তার ফর্মুলাটা একটু আলাদা হবে, ওটাকে ফেয়ার টি বা জোড়া টির ফর্মুলা বলা হয়। প্রয়োগ করে তারপরে সিদ্ধান্তে উপনীত হতে হবে। এই হলো আমাদের তথ্যগাণিতিক বিশ্লেষণের জন্য এই পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। এখন আসো দেখো কি সুবিধা আছে এই নকশার, কি কি সুবিধা আছে। সমান বৈশিষ্ট্যের ভিত্তিতে দুই দল গঠন করার ফলে পরীক্ষকদের ব্যক্তিগত পার্থক্যের তেমন প্রভাব পড়ে না, আর সহজে নমুনা নির্বাচন করে সময় অর্থ সাশ্রয় করা যায়। পরীক্ষণের ভ্রান্তির পরিমাণ কম হয় বলে ফলাফল অধিক নির্ভরযোগ্য হয়। একটু আমি দ্রুত যাচ্ছি। এই নকশায় পরীক্ষকদের ব্যক্তিগত প্রভাব তেমন নাই বলে সহজে পরীক্ষকদের ব্যক্তিগত পার্থক্য পরিমাপ করা যায়। দৈবচয়িত দুই দলীয় নকশার ন্যায় কোনো দলে আকস্মিকভাবে সবল এবং দুর্বল নমুনা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নেই। এই কথাটা আমরা দৈবচয়িত দুই দলীয় নকশার একটা প্রধান সমস্যা ছিল, আমরা বলেছিলাম অ্যাক্সিডেন্টালি দৈবচয়ন করার ফলেও অ্যাক্সিডেন্টালি সবল নমুনাগুলো এক দলে আর দুর্বল নমুনাগুলো অন্য দলে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। তাহলে এই সবল নমুনা দুর্বল নমুনার কারণেও দুই দলের পার্থক্য হতে পারে, কারণ সেখানে অনির্ভরশীল চলকের সত্যিকার প্রভাব দেখা নাও যেতে পারে। এই সমস্যাটি দুই তুল্য দলীয় নকশায় নেই। তার মানে এখানে আকস্মিকভাবে কোন দলে সবল নমুনা আর কোন দলে দুর্বল নমুনা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নেই। আর পরিসংখ্যানের দৃষ্টিতে এটি একটি ত্রুটিমুক্ত মৌলিক নকশা। আর অসুবিধা কি আছে দেখো, দুই তুল্য দল গঠন করার জন্য সমগুণ সম্পন্ন পরীক্ষক পাওয়া একটু কঠিন। এই যে আমরা যে বুদ্ধাঙ্কের ভিত্তিতে জোড়া মেলালাম, এরকম বুদ্ধাঙ্কের ভিত্তিতে জোড়া মেলানো, বুদ্ধি পরিমাপ করে জোড়া মেলানো একটু আসলে কঠিন বা কষ্টসাধ্য কাজ। একটি বৈশিষ্ট্যের দিক থেকে সমগুণ সম্পন্ন পরীক্ষক পাওয়া গেলেও অন্য জৈবিক বৈশিষ্ট্য ভিন্ন হতে পারে, যার ফলাফল প্রভাব ফেলতে পারে। আমরা বুদ্ধাঙ্কর দিক থেকে সমান করলাম, কিন্তু তার অন্য কোনো ইন্টারভেনিং ভেরিয়েবল বা অর্গানিজমিক ভেরিয়েবল আছে যেখানে ডিফারেন্স হতে পারে,
সেটা আমরা এখানে বিবেচনায় আনতে পারি না, এটা একটা তার দুর্বলতা। পরীক্ষকের ব্যক্তিগত প্রত্যাশা পরীক্ষণের দল গঠনে প্রভাব বিস্তার করতে পারে, বা তুলনামূলক পরিসংখ্যানিক বিশ্লেষণ একটু কম্পারেটিভলি একটু কঠিন, এগুলো হলো অসুবিধা। তারপরে আসো আমরা পরবর্তী নকশায় যাই, বহুদলীয় নকশা। তাহলে আমরা বহুদলীয় নকশা বা মাল্টি গ্রুপ ডিজাইন আমরা বলছি। তাহলে আমরা বিটুইন গ্রুপস ডিজাইনের আন্তঃদলীয় নকশার মধ্যে আমরা দৈবচয়িত দুই দলীয় নকশা, দুই তুল্য দলীয় নকশা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করছি বহুদলীয় নকশা নিয়ে। যখন কোনো পরীক্ষণে স্বাভাবিকভাবে বণ্টিত সমগ্র থেকে দৈব চয়নের মাধ্যমে নমুনা নির্বাচন করে একই পন্থায় দুইয়ের অধিক দল, 3টা দল হতে পারে, 4টা দল হতে পারে, 5টা দল হতে পারে, গঠন করা হয়, অতঃপর অনির্ভরশীল চলকের দুইয়ের অধিক মাত্রা দৈবভাবে ভিন্ন ভিন্ন দলের উপর প্রয়োগ করে উহাদের প্রভাবের পার্থক্য লক্ষ্য করা হয়, তখন তাকে বহুদলীয় নকশা বা দৈবচয়িত দুইয়ের অধিক দলীয় নকশা বা সম্পূর্ণ দৈবচয়িত নকশা বলা হয়। এটা 3টা নাম আছে। একটা আছে মাল্টি গ্রুপ ডিজাইন, আবার কেউ বলেছেন মোর দেন টু র্যান্ডমাইজ গ্রুপ ডিজাইন, আবার কেউ বলেছেন কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন বা সিআরটি বলেছেন। তাহলে এই নকশাটার মূল বৈশিষ্ট্য হচ্ছে দল। এই পর্যন্ত আমরা যে নকশাগুলো বলেছি, একবার প্রথম বলেছিলাম একদলীয় নকশা, তারপরে বলেছি দৈবচয়িত দুই দলীয় নকশা, তারপরে বলেছি দুই তুল্য দলীয় নকশা। তার মানে এক দল ছিল, দুই দল ছিল, দুই দলের 2টা নকশা ছিল। এখন হলো দুইয়ের অধিক দল, মানে 3টা দল বা 4টা দল বা 5টা দল নিয়েও নমুনা দল গঠন করা হবে। যখন দুইয়ের অধিক দল হয়ে যাবে তখন সেটাকে বলা হয় বহুদলীয় নকশা। বলছি, যখন কোনো পরীক্ষণে স্বাভাবিকভাবে বণ্টিত সমগ্র থেকে দৈব চয়ন পন্থায় নমুনা নির্বাচন করে, তাহলে নমুনা সমগ্র থেকে নমুনা নির্বাচন হবে দৈব চয়ন পন্থায়, আবার ওই নমুনাগুলো আবার দৈব চয়ন পন্থায় দুইয়ের অধিক দলে ভাগ করা হবে, অতঃপর অনির্ভরশীল চলকের দুইয়ের অধিক মাত্রা, তাহলে নমুনার দল যদি 3টা হয় তাহলে অনির্ভরশীল চলকের মাত্রাও হবে 3টা। নমুনা দল 4টা হলে অনির্ভরশীল চলকের কোন একটি অনির্ভরশীল চলকের মাত্রা হবে 4টা। নমুনা দল যদি 5টা হয় কোন একটি অনির্ভরশীল চলকের মাত্রা হবে 5টি। তাহলে এটাও বলছি, কোন দল কোন মাত্রা পাবে, কোন মাত্রার অধীনে পরীক্ষিত হবে, সেটাও আবার দৈব চয়ন পন্থায় নির্বাচন করা হয়। এই জন্য এটাকে বলা হয় সম্পূর্ণ দৈবচয়িত নকশা বা কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন। আর আমরা বলছি বহুদলীয় নকশা, যেটা আমাদের সিলেবাসের ভাষা অনুযায়ী। এখন আসো কিভাবে, একটা উদাহরণ দিলে বিষয়টা সহজে বোঝা যাবে। একজন গবেষক 3টি শিক্ষণ পদ্ধতির আলোচনা পদ্ধতি, বক্তৃতা এবং অডিওভিজুয়াল পদ্ধতি প্রভাবের পার্থক্য নিরূপণের জন্য একটি বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের সমগ্র থেকে দৈবভাবে 18 জন নমুনা নির্বাচন করে তাদের একই পদ্ধতিতে 3টি দলে ভাগ করে কোন দল কোন পদ্ধতিতে শিখবে তাও আবার দৈবভাবে নির্বাচন করেন। এই উদাহরণটা আমরা দৈবচয়িত দুই দলীয় নকশায় দিয়েছি আমাদের আলোচনার ধারাবাহিকতার জন্য, বা তোমাদের ধরার সুবিধার জন্য, বুঝার সুবিধার জন্য আমরা একই উদাহরণকে আবার এখানে আনছি। এই জন্য যে এই শিক্ষণ পদ্ধতি, ওখানে 2টা শিক্ষণ পদ্ধতির কথা বলছিলাম, এখানে একটা শিক্ষণ পদ্ধতি আমরা বাড়িয়ে দিয়েছি এটা। তাহলে এখানে একটা সমগ্র থেকে দৈব চয়ন পন্থায় 10ম শ্রেণীর শিক্ষার্থী, তাদের থেকে এই শিক্ষার্থী যারা ছিলেন কতজন, সবাই হলো সমগ্র, সেখান থেকে দৈব চয়ন পন্থায় 18 জন নমুনা নির্বাচন করলাম, পরীক্ষক করলেন, করে তাদেরকে আবার দৈব চয়ন করে 3টে দলে ভাগ করলেন। তাহলে প্রতি দলে 6 জন করে পড়বে। করার পরে এখন আবার দৈব চয়ন ভাবে লটারি করে কোন দল কোন পদ্ধতিতে শিখবে, আলোচনা, বক্তৃতা এবং অডিওভিজুয়াল, এই 3 পদ্ধতির কোন দল কোন পদ্ধতিতে শিখবে সেটাও আবার দৈবভাবে নির্বাচন করেন। বিষয়টা নিম্নরূপ, দেখো আমরা দেখাচ্ছি। এই যে এখানে 18 জন নমুনা আছে, আলোচনা পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি এবং অডিওভিজুয়াল পদ্ধতি। এই লটারি করে আমরা এই 18 জনকে এই পরীক্ষক ঠিক করেছেন কে কোন পদ্ধতির অধীনে পরীক্ষিত হবে বা শিক্ষা লাভ করবে। তারপরে দেখো, তাহলে উপাত্ত সংগ্রহ করা কি, 3টি দলকে জ্ঞানের একটি নির্দিষ্ট বিষয় শিক্ষাদানে, মতে একজন শিক্ষক এই 3 দলকেই একটি নির্দিষ্ট বিষয় ঠিক করবেন শিক্ষক, ঠিক করে এই 3 দলকেই ওই শিক্ষকই যিনি শিখাবেন, 3 দলকে কিন্তু একই শিক্ষকই শিখাবেন, এখানে শিক্ষক ভিন্ন হওয়া যাবে না। আর জ্ঞানের মানে
পাঠের বিষয়ও ভিন্ন হওয়া যাবে না, অর্থাৎ পাঠের বিষয় সেম হবে, শিক্ষক সেম হবেন, তবে শুধুমাত্র তাদের শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে পদ্ধতি শুধু আলাদা করবেন। যে এক দলকে উনি শেখাবেন আলোচনা পদ্ধতিতে ওই বিষয়টা শেখাবেন, আরেক দলকে বক্তৃতা পদ্ধতিতে ওই বিষয়টা শেখাবেন, আরেক দলকে অডিওভিজুয়াল পদ্ধতি ওই একই বিষয় শেখাবেন, একই শিক্ষক। শেখানোর পরে পরীক্ষা ধরা যাক 20 নম্বরের একটি পরীক্ষা নেওয়া হয়েছে, তারপরে এই সাফল্যাঙ্কগুলো পাওয়া গেছে। আলোচনা পদ্ধতিতে যারা শিখেছে তাদের পরীক্ষা নেওয়ার পরে এই সাফল্যাঙ্ক পেয়েছে, বক্তৃতা পদ্ধতির এরা এই সাফল্যাঙ্ক পেয়েছে, অডিওভিজুয়াল পদ্ধতির এরা এই সাফল্যাঙ্ক পেয়েছে। পাওয়ার পরে তার তথ্যগাণিতিক বিশ্লেষণ কি হবে, কিভাবে আমরা রেজাল্ট বের করব এবং সিদ্ধান্ত গ্রহণ করব। 3 দল পরীক্ষার সাফল্যাঙ্ক সমূহ থেকে সিদ্ধান্ত গ্রহণের জন্য নিম্নরূপ পরিসংখ্যানিক পদ্ধতি প্রযোজ্য হবে। কিভাবে? পরীক্ষকদের সাফল্যাঙ্কের সমষ্টি, মোট বর্গ সমষ্টি এবং গড় বর্গ সমষ্টি নির্ণয় করা হয়। তাহলে এটা করে তারপর ব্রিটিশ পরিসংখ্যানবিদ আর এ ফিশার, একজন বিখ্যাত পরিসংখ্যানবিদ, তিনি মূলত কৃষিক্ষেত্রে গবেষণার জন্যই এক ধরনের বিশেষ ধরনের পরিসংখ্যানিক কৌশল উদ্ভাবন করেছিলেন। সেই কৌশলটার নাম হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা বেদাঙ্ক বিশ্লেষণ। তাহলে এই বেদাঙ্ক বিশ্লেষণের আবার অনেকগুলো শ্রেণী আছে, যেমন 1A অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, একমুখী বেদাঙ্ক বিশ্লেষণ, 2A অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, দ্বিমুখী বেদাঙ্ক বিশ্লেষণ, 3A অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা ত্রিমুখী বেদাঙ্ক বিশ্লেষণ। এরপরে বহুমুখী বেদাঙ্ক বিশ্লেষণের ব্যবস্থা আছে। তাহলে এই বেদাঙ্ক বিশ্লেষণ বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স একটি বিশেষ পরিসংখ্যানিক পদ্ধতি, যেটার উদ্ভাবক হচ্ছেন আর এ ফিশার, তিনি ব্রিটিশ পরিসংখ্যানবিদ। এই জন্য পরিসংখ্যানে এই ফিশারের যে কৌশলগুলোকে, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স কে বলা হয় এফ টেস্ট বা ফিশারের টেস্ট বলা হয়, পরিসংখ্যান সংক্ষেপে বলা হয়। তাহলে আমরা কি করব? গবেষক করবেন কি, এই সাফল্যাঙ্কগুলো নির্ণয়ের পরে এই সাফল্যাঙ্কগুলো সমষ্টি বের করবেন, মোট বর্গ সমষ্টি, অর্থাৎ প্রত্যেকটা সাফল্যাঙ্কের বর্গ করে তার বর্গ সমষ্টি বের করবেন, গড় বর্গ সমষ্টি বের করবেন, করে তারপরে এগুলো এই 3টা ফলাফল বের করার পরে এই ফিশারের একটা পরিসংখ্যানিক কৌশল আছে 1A অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা একমুখী বেদাঙ্ক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করবেন। হ্যাঁ, শিক্ষার্থীবৃন্দ, যা বলছিলাম, ব্রিটিশ পরিসংখ্যানবিদ আর এ ফিশার কর্তৃক উদ্ভাবিত একমুখী বেদাঙ্ক বিশ্লেষণ এর মাধ্যমে পদ্ধতি অনুসরণ করে এই 3টি শিক্ষণ পদ্ধতির প্রভাবের পার্থক্য নির্ণয় করা যাবে। এইটা হচ্ছে পরিসংখ্যানিক বিশ্লেষণ। তারপরে আসো আমরা এই বহুদলীয় নকশার কি কি সুবিধা আছে সেগুলো দেখি। 2-এর অধিক দলীয় নকশা বা বহুদলীয় নকশার মধ্যকার সম্পর্ক নির্ণয়ের একটি অধিক উপযোগী নকশা। অনির্ভরশীল চলক এবং নির্ভরশীল চলকের সম্পর্কের ব্যাপক তথ্য পাওয়া যায়। অল্প সময়ে অল্প সংখ্যক পরীক্ষা নিয়ে গবেষণা করা যায় বলে এই নকশায় অর্থ ও জনবল কম লাগে। তারপর হচ্ছে সকল পর্যায়ে দৈব চয়নের কারণে ফলাফল অধিক গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য হয়। অধিক পরীক্ষণ শর্তের অধীনে পরীক্ষিত না হওয়ার কারণে পরীক্ষকদের অভিজ্ঞতার প্রভাব ফলাফলকে প্রভাবিত করে না। তার মানে একদল পরীক্ষক একটা শর্তের অধীনেই পরীক্ষিত হবে, বিধায় তাদের এক পর্যায়ের অভিজ্ঞতা অন্য পর্যায়ে ব্যবহারের এখানে এই নকশায় সুযোগ থাকে না, যেটা আমরা পরবর্তী নকশায় দেখবো যে এই ধরনের একটা ব্যবস্থা ওখানে আছে। আর অসুবিধার দিক থেকে আমরা দেখি, প্রতিটি পর্যায়ে দৈব চয়ন করা হলো পরীক্ষকদের ব্যক্তিগত পার্থক্যের প্রভাব ফলাফলে প্রভাবিত করতে পারে। এই একটা নকশা যেটার মধ্যে সর্বত্রই দৈব চয়ন করা হয়েছে, তারপরেও ব্যক্তিতে যে পার্থক্যটা আছে পরীক্ষকদের, এটা পুরোপুরিভাবে মিনিমাইজ করা বা পুরোপুরিভাবে দূর করা আসলে একটু কষ্টসাধ্য। এটা অল্প পরীক্ষকদের নিয়ে কাজ করা হয় বলে বহু বড় সমগ্রকের ক্ষেত্রে ফলাফলকে সাধারণীকরণ করা কঠিন। তার মানে হচ্ছে যে কোনো মনোবৈজ্ঞানিক পরীক্ষণের বা গবেষণার একটা প্রধান বৈশিষ্ট্য বা টার্গেট হচ্ছে অল্প সংখ্যক নমুনা নিয়ে গবেষণা করে বহু সংখ্যক সমগ্রকের ক্ষেত্রে সাধারণীকরণ করা। যেহেতু দৈবচরিত বহুদলীয় নকশায় বা সম্পূর্ণ দৈবচরিত নকশায় আমরা অল্প সংখ্যক নমুনা নিয়ে মোটামুটি কাজ করা হয়, এই জন্য সমগ্রক সম্পর্কে সাধারণীকরণ করা পুরোপুরি সম্পূর্ণ মাত্রায় মানে পুরোপুরি সাধারণীকরণ করা আসলে একটু কঠিন বিষয়, এটা একটা অসুবিধা। আর সবগুলো দলকে একত্রে বিবেচনা আনার কারণে কোন দল অধিক ভালো তা
করছে তা সরাসরি বলা যায় না। এই জন্য বাড়তি পরিসংখ্যানিক বিশ্লেষণের প্রয়োজন হয়। তাহলে ৩টা দলকে যখন আমরা একসাথে করে সমষ্টি বা মোট বর্গ সমষ্টি, গড় বর্গ সমষ্টি যখন করে ফেলা হয়, তাহলে কোন দল কোন দলের থেকে ভালো করেছে সেটা ওই একটা রেজাল্ট থেকে, একমুখী বেদাঙ্ক বিশ্লেষণ থেকে নিরূপণ করা যায় না। তো এই কোন দল কোন দলের তুলনায় ভালো করেছে সেটা করার জন্য আমাদের বিকল্প পরিসংখ্যান ব্যবহার করতে হয়। এটাও আবার এই নকশার একটি অন্যতম অসুবিধা। তাহলে আমরা আলোচনা করলাম তুল্য দুই দলীয় নকশা এবং বহুদলীয় নকশা নিয়ে কথা বললাম। এখন আসো আমরা আমাদের বিটুইন গ্রুপ ডিজাইনের তৃতীয় নকশাটি নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক নকশা। চতুর্থ নকশাগুলোর নিয়ে কথা বলছি। সেটা হলো পুনরাবৃত্তিমূলক নকশা। এটা খুব সহজ। যখন কোনো পরীক্ষণে একই পারীক্ষদের, আমরা বলছি যখন কোনো পরীক্ষণে একই পারীক্ষদের একাধিক পরীক্ষণমূলক শর্তের অধীনে পুনঃ পুনঃ পরীক্ষা করা হয়, তাকে পুনরাবৃত্তিমূলক পরিমাপ নকশা বলা হয়। তার মানে এখানে খেয়াল করে দেখো, এই পর্যন্ত আমরা যে নকশাগুলো আলোচনা করেছি, এই আন্তঃদলীয় নকশা বা বিটুইন গ্রুপস ডিজাইনে দুইটা দল ছিল, দুই বছরিত দুই দল ছিল, দুই তুল্য দল ছিল এবং বহু দল ছিল। কিন্তু এখানে আবার একটা মাত্র পরীক্ষ দল হয়ে গেছে, যে একই পরীক্ষদের একাধিক পরীক্ষণ শর্তের অধীনে পুনঃ পুনঃ পরীক্ষা করা হয়, তাকে পুনরাবৃত্তিমূলক পরিমাপ নকশা বলা হয়। তাহলে যখন কোনো পরীক্ষণে একই পরীক্ষদের একদল পরীক্ষক থাকবে, তাদের ভিন্ন ভিন্ন শর্তের অধীনে পুনঃভাবে পরীক্ষা করা হবে। এই জন্য নামই হচ্ছে পুনরাবৃত্তিমূলক পরিমাপ নকশা। একই পরীক্ষদের ভিন্ন ভিন্ন শর্তের অধীনে যে সাফল্যাঙ্ক পাওয়া যায়, তার তুলনা করে পরীক্ষদের আচরণের নির্ভরশীল চলকের, অর্থাৎ পরীক্ষদের আচরণের যে পরিবর্তন, সেটা হচ্ছে নির্ভরশীল চলক, এর উপর পরীক্ষণ শর্তের ভিন্নতার, অনির্ভরশীল চলকের ভিন্নতার প্রভাব যাচাই করা হয়। তাহলে এটা একটা ব্যতিক্রমধর্মী নকশা, যে একটা পরীক্ষ দল থাকবে, এই পরীক্ষ দলটাই ভিন্ন ভিন্ন পরীক্ষণ শর্তের অধীনে পুনঃভাবে পরীক্ষিত হবে। আমরা একটু পরেই একটা উদাহরণ দিব, সেই উদাহরণ থেকে তোমরা সহজেই বুঝতে পারবে বিষয়টি। তাহলে আবার কি বলছি, একদল পরীক্ষ থাকবে, তাদেরকে ওই এক দলকেই ভিন্ন ভিন্ন পরীক্ষণ শর্তের অধীনে বা অনির্ভরশীল চলকের অধীনে পরীক্ষা করে তাদের আচরণের কি ধরনের পরিবর্তন হয়, অর্থাৎ এক ধরনের শর্তের অধীনে আচরণের কি পরিবর্তন হয় সেগুলো রেকর্ড করা হবে। পরে অন্য শর্তের অধীনে পরীক্ষা করে আচরণের কি পরিবর্তন হয় সেগুলো রেকর্ড হবে। তারপরে তৃতীয় আরো কোনো শর্তের অধীনে পরীক্ষা করা হলে আচরণের কি পরিবর্তন হয় সেগুলো রেকর্ড করা হবে। রেকর্ড করে এই 3 পর্যায়ে রেকর্ডকৃত আচরণের পরিবর্তনগুলোর তুলনা করা হবে। তাহলে এই 3 পর্যায়ে যে পরীক্ষা করা হয়, 3টি অনির্ভরশীল চলকের বা 4টি অনির্ভরশীল চলকের, অনির্ভরশীল চলকের 4টি শর্ত হতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে শর্ত একটা হচ্ছে পরীক্ষণ দল একটা। ওই একই পরীক্ষণ দল ভিন্ন ভিন্ন পরীক্ষণ শর্তের অধীনে পুনঃভাবে পরীক্ষিত হয় বিধায় এটাকে পুনরাবৃত্তিমূলক পরিমাপ নকশা বলা হয়। এই কথাটাই আমরা বলছি। তারপরে আসো আমরা একটা উদাহরণ দিচ্ছি। একজন গবেষক পরীক্ষদের কৃতির উপর পরীক্ষণ পরিবেশের ভিন্নতার প্রভাব যাচাই করতে গিয়ে তিনি একদল পরীক্ষকে শান্ত পরিবেশ, অবিরাম গোলযোগপূর্ণ পরিবেশ, সবিরাম গোলযোগপূর্ণ পরিবেশে পরীক্ষদের পরীক্ষা করতে পারেন। এক্ষেত্রে পরীক্ষণ নকশাটি হবে নিম্নরূপ। তাহলে একজন গবেষক দেখতে চাচ্ছেন যে পরীক্ষণ পরিবেশের ভিন্নতার কারণে পরীক্ষদের পারফরম্যান্স বা কৃতির ভিন্নতা হয় কিনা। তাহলে উনি যদি মনে করেন যে একটা চিন্তামূলক কাজ, প্রবলেম সলভিং দিবেন, চিন্তা করে করে সমস্যা সমাধান করতে হবে, এমন কোনো বিষয়ের ক্ষেত্রে পরীক্ষণ পরিবেশের প্রভাব কতটা বা পরীক্ষণ পরিবেশের প্রভাব আছে কিনা, এই বিষয়ে যদি উনি গবেষণা করতে চান, তিনি কি করবেন, একদল পরীক্ষ নেবেন, নিয়ে তাদেরকে প্রথমে শান্ত পরিবেশে, কাম এন্ড কোয়েট পরিবেশে পরীক্ষা করবেন। করার পরে এই পরীক্ষদেরকে আবার অবিরাম গোলযোগপূর্ণ, তার মানে হচ্ছে পরীক্ষাগারে আর্টিফিশিয়ালি সাউন্ড অ্যারাউজাল অ্যাপারেটাস আছে আমাদের, যে কন্টিনিউয়াস সাউন্ড হবে, বিরক্তিকর একটা সাউন্ড হবে, যেখানে কন্টিনিউয়াস সাউন্ড হবে, বিরক্তিকর সাউন্ড। এই কন্টিনিউয়াস সাউন্ডের মধ্যে ওই দলকে আবার মানে অবিরাম গোলযোগ, মানে কন্টিনিউয়াসলি
মানে কি বলে বিরক্তিকর সাউন্ড হচ্ছে এমন একটা পরিবেশে তাদেরকে পরীক্ষা করবে। আবার বলছে সবিরাম গোলযোগ। তার মানে হচ্ছে সবিরাম গোলযোগ মানে কখনো গোলযোগ থাকবে, মানে বিভিন্ন বিকট শব্দ কখনো থাকবে, আবার কখনো বিকট শব্দ থাকবে না। এটাকে আমরা বলছি সবিরাম, অর্থাৎ বিরাম দিয়ে দিয়ে গোলযোগ। তার মানে পরিবেশ দেখো ৩ টা, পরীক্ষ দল একটাই। একদল পরীক্ষ তারা প্রথমে করলো কি শান্ত পরিবেশে তারা পরীক্ষা দিল। তারপরে ওরাই আবার কন্টিনিউয়াস গোলযোগপূর্ণ পরিবেশে পরীক্ষা দিল বা পাঠ গ্রহণ করলো। আবার ওই পরীক্ষরাই যে সবিরাম গোলযোগ, কখনো গোলযোগ কখনো শান্ত পরিবেশ, এই ৩ টা পরিবেশে তারা পরীক্ষা দিল। তারপরে অবস্থাটা কি দাঁড়ালো দেখো। উপাত্ত সংগ্রহ। ধরা যাক গবেষক ৭ জন পরীক্ষককে গাণিতিক সমস্যা সমাধানমূলক কাজের উপর উপরোক্ত ৩টি পরীক্ষণ শর্তের প্রভাবের পার্থক্য যাচাই করার জন্য পরীক্ষণ পরিচালনা। পরীক্ষণ শর্ত মানে কি? অবিরাম শান্ত পরিবেশ, অবিরাম গোলযোগপূর্ণ পরিবেশ এবং সবিরাম গোলযোগপূর্ণ পরিবেশ। কিসের উপর? গাণিতিক সমস্যা সমাধানমূলক কাজের ক্ষেত্রে এই পরিবেশের পরীক্ষণ পরিবেশের প্রভাবের পার্থক্য যাচাই করতে চাচ্ছেন। তাহলে তিনি কি করবেন? শান্ত পরিবেশে তাদের পরীক্ষা নিয়ে করবেন এবং অবিরাম গোলযোগপূর্ণ পরিবেশে পরীক্ষা নেবেন এবং সবিরাম গোলযোগপূর্ণ পরীক্ষা নিয়ে এই সাফল্যাঙ্কগুলো তিনি পেলেন। তারপরে তথ্যগাণিতিক বিশ্লেষণ কি হবে? তো তথ্যগাণিতিক বিশ্লেষণ বলছি পুনরাবৃত্তিমূলক পরিমাপ নকশায় প্রাপ্ত উপাত্ত সমূহ বিশ্লেষণের জন্য উপাত্ত সমূহের সমষ্টি যথারীতি আগের মতোই সমষ্টি বের করবেন, মোট বর্গ সমষ্টি বের করবেন, গড় বর্গ সমষ্টি বের করবেন, করে ওই যে আর এ ফিশারের দ্বিমুখী বেদাঙ্ক বিশ্লেষণ। এখানে আর একমুখী বেদাঙ্ক বিশ্লেষণ হবে না, কারণ এখানে এই পরীক্ষকদের বিষয়টাও গণনায় আনতে হবে, কিন্তু যেহেতু একই দল পরীক্ষক সুতরাং তাদের ভিন্নতাটা আমরা দেখব না, শুধু পরিবেশগত ভিন্নতাটা দেখব। কিন্তু তার পরিসংখ্যানিক বিশ্লেষণ হবে টু ওয়ে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। ফিশারের দ্বিমুখী বেদাঙ্ক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করতে হবে। এখানে বলে রাখি যে এখানে এই যে পরীক্ষক যারা আছে তারা আছে রোতে বা সারিতে, আর এই পরীক্ষণ শর্তগুলো আছে কি কলামে। পরীক্ষক এই যে ১ নাম্বার পরীক্ষক সে শান্ত পরিবেশে সাফল্যাঙ্ক পেল ১২, অবিরাম গোলযোগপূর্ণ পরিবেশে পেল ১০ এবং সবিরাম গোলযোগপূর্ণ পরিবেশে পেয়েছে ৮। পরীক্ষক কিন্তু একজন, সে ভিন্ন ভিন্ন পরিবেশে দেখো তার স্কোর ভিন্ন ভিন্ন। তাইলে এইগুলো আছে কলামে বা এই যে কলামের এফেক্ট আমরা দেখব, কিন্তু পরীক্ষক যে সারি এটাও আমাদের বের করতে হবে। তাহলে এই সারির একটা প্রভাব আর কলামের একটা প্রভাব, এই জন্য এটাকে বের করার জন্য দ্বিমুখী বেদাঙ্ক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটাকে আমরা বলছি টু ওয়ে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স প্রযোজ্য হবে। এখন আসো তার সুবিধাগুলো কি আছে। তাহলে সমগুণ সম্পন্ন পরীক্ষা হওয়ার দরুন পরীক্ষা সংক্রান্ত ভ্রান্তি ব্যক্তিগত পার্থক্য কম হয়। যেহেতু সকল গুণ বা বৈশিষ্ট্যের দিক থেকে পরীক্ষাগুলো এক দল একটা, তাইলে তাদের ব্যক্তিগত পার্থক্য কম হয়। স্বল্প সংখ্যক পরীক্ষা নিয়ে পরীক্ষণ পরিচালনা করার সময় অর্থ পরিশ্রম জনবল কম লাগে। এক্ষেত্রে বিভ্রান্তিমূলক চলক কনফাউন্ডিং ভেরিয়েবল তেমন প্রভাব বিস্তার করতে পারে না, ফলে ফলাফল অধিক নির্ভরযোগ্য হয়। এটা একটা কনফাউন্ডিং ভেরিয়েবল, এগুলো উপরের ক্লাসে গেলে তোমরা আবার পড়বে। রিসার্চ মেথডোলজি আছে, আমরা সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সময়ের আবর্তে পরীক্ষকদের আচরণের তারতম্য বিচার করার জন্য এটি একটি ভালো নকশা, অর্থাৎ ওই যে ভিন্ন ভিন্ন পরিবেশে এইটা পরীক্ষা করা হয়। এছাড়াও আমরা যদি কোনো একজন গবেষক যদি দেখতে চান যে একদল পরীক্ষা নিলেন, তাদের ভিন্ন ভিন্ন আলোতে, অর্থাৎ নীল আলোতে তারা কেমন পারফরমেন্স করে, সবুজ আলোতে কেমন পারফরমেন্স করে, লাল আলোতে কেমন পারফরমেন্স করে, এগুলো যদি আলোর ভিন্নতার কারণে পরীক্ষকদের পারফরমেন্সের ভিন্নতা যদি পরীক্ষা করতে চান, তাহলেও এই পুনরাবৃত্তিমূলক নকশাটা একটি ভালো নকশা হবে। এই জন্য বলছি সময়ের আবর্তনে পরীক্ষকদের আচরণের তারতম্য বিচার করার জন্য এটি একটি ভালো নকশা। আর পরিসংখ্যান বিশ্লেষণ অপেক্ষাকৃত সহজ। আর অসুবিধার মধ্যে আছে একই পরীক্ষা ভিন্ন শর্তে বারবার পরীক্ষিত হয় বিধায় ফলাফলের ক্ষেত্রে পরীক্ষকদের অনুশীলনের অভিজ্ঞতা প্রভাব পড়তে পারে। তার মানে হচ্ছে যেহেতু পরীক্ষকরা একবার একটা শর্তে, মনে করো পরীক্ষকরা শান্ত পরিবেশে পরীক্ষা দিল, ওই পরীক্ষায় যখন আবার অবিরাম গোলযোগপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে যায়, তখন তার পূর্ববর্তী অভিজ্ঞতা সেখানে প্রভাব বিস্তার বা তার রেশ থেকে যায়। আবার গোলযোগপূর্ণ অবিরাম গোলযোগপূর্ণ পরিবেশের অভিজ্ঞতা আবার সবিরামও প্রভাব ফেলতে পারে। তাহলে এই জন্য বলছে যে পূর্ববর্তী অভিজ্ঞতার প্রভাবটা এখানে একটা প্রভাব ফেলতে পারে, এটা একটা অসুবিধাজনক দিক।
কোনো পরীক্ষণে একটি পরীক্ষণ শর্ত একবার প্রয়োগ আর পুনরায় প্রয়োগ করা যায় না। কিছু কিছু পরীক্ষণ আছে যেটা এই পরীক্ষকদের উপর একবার ওই শর্ত প্রয়োগ করলে এই পরীক্ষকদের উপর আর কোনো শর্ত প্রয়োগ করা যায় না, তার ব্যতিক্রম এগুলো আছে। পরীক্ষণ শর্তের ক্রমিক উপস্থাপনে পরীক্ষকদের ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ এই পরীক্ষকদের উপর কখন কোন পরিবেশে শিক্ষা দিবে বা কখন কোন আলোতে তাদেরকে শিখাবে, সেই ক্ষেত্রে পরীক্ষকের ইচ্ছাও একটা বা মনোভাব একটা প্রভাব বিস্তার করতে পারে। এগুলো খুব মানে খুব অসুবিধা, বাট এগুলো খুব মেজর কোনো অসুবিধা না। তারপরও যেহেতু আমাদের সুবিধা অসুবিধা প্রত্যেকটা জিনিসের সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। তবে এই পরীক্ষণমূলক নকশা যেগুলো আমরা বলছি যে বিটুইন গ্রুপস ডিজাইন, এগুলোতে সমস্যা কিন্তু কম, মানে সুবিধা অসুবিধা কম, সুবিধাই বেশি। এখন আসলে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি নকশা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, যেটা একটু উচ্চতর পর্যায়ের পরীক্ষণ নকশা, সেটা হচ্ছে উপাদান ভিত্তিক নকশা, ফ্যাক্টরিয়াল ডিজাইন। এটাই আমাদের আলোচনার সর্বশেষ নকশা, উপাদান ভিত্তিক নকশা। দেখো, যখন কোনো পরীক্ষণের 2 বা ততোধিক অনির্ভরশীল চলকের, এই পর্যন্ত আমরা যত পরীক্ষণ নকশাগুলো আলোচনা করেছি সব জায়গায় কিন্তু অনির্ভরশীল চলক ছিল একটা, এবং তার মাত্রা ছিল দুইটা, দ্বৈবচয়িত 2 দলীয় নকশায় বা 2 তুল্য দলীয় নকশায়। আর বহুদলীয় নকশায় অনির্ভরশীল চলকের মাত্রা ছিল 2 এর অধিক মাত্রা ছিল। বাট এই নকশাটার ব্যতিক্রম হচ্ছে এখানে অনির্ভরশীল চলক 2 বা ততোধিক অনির্ভরশীল চলক থাকতে পারে, আর প্রতিটা অনির্ভরশীল চলকের 2 বা ততোধিক মাত্রাও থাকতে পারে। এই জন্য বলছি, যখন কোনো পরীক্ষণে 2 বা ততোধিক অনির্ভরশীল চলকের 2 বা ততোধিক মাত্রার প্রভাব নির্ভরশীল চলকের উপর পর্যবেক্ষণ করা হয় তাকে উপাদান ভিত্তিক নকশা বলা হয়। হ্যাঁ, এই নকশায় অনির্ভরশীল চলকের প্রত্যক্ষ প্রভাবকে প্রধান ফল এবং 2 বা ততোধিক অনির্ভরশীল চলকের সমন্বিত প্রভাবকে পারস্পরিক প্রভাব বা ইন্টারেকশন ইফেক্ট বলা হয়। তার মানে একটু বলে রাখি যে এইটা একটা ব্যতিক্রমধর্মী নকশা, যে নকশায় প্রত্যেকটা অনির্ভরশীল চলকের আলাদা আলাদা প্রভাব পাওয়া যায়, এগুলোকে বলা হয় মেইন ইফেক্ট। আর অনির্ভরশীল চলকগুলোর আন্তঃসম্পর্ক বা একটার সাথে আরেকটার পারস্পরিক প্রভাবও পাওয়া যায়, সেটা হলো ইন্টারেকশন ইফেক্ট। এই ইন্টারেকশন ইফেক্ট অন্য কোনো ডিজাইনে এটা পাওয়া সম্ভব না। তাহলে এটা একটা বাড়তি সুবিধা এই উপাদান ভিত্তিক নকশা। আমাদের সময় যেহেতু স্বল্প, আমরা আরেকটু দ্রুত আগাই। তাহলে উপাদান ভিত্তিক নকশা 2 ধরনের, সরল উপাদান ভিত্তিক নকশা এবং জটিল উপাদান ভিত্তিক নকশা। দেখো, সরল উপাদান ভিত্তিক নকশা বলছি, যখন দুটি অনির্ভরশীল চলকের 2 বা ততোধিক মাত্রার প্রভাব নির্ভরশীল চলকের উপর দেখা হয় তাকে সরল উপাদান ভিত্তিক নকশা বলা হয়। তার মানে এখানে ক্লিয়ার বলে দিয়েছে অনির্ভরশীল চলক হবে 2টা এবং প্রতিটা অনির্ভরশীল চলকের মাত্রা 2টা বা 3টা 4টা মাত্রা হতে পারে। দ্যাটস নট এ প্রবলেম। ব্যাপারটা হচ্ছে অনির্ভরশীল চলক হবে 2টা, আর 2 বা ততোধিক মাত্রার প্রভাবের নির্ভরশীল চলকের উপর দেখা হয় তাকে সরল উপাদান ভিত্তিক নকশা বলা হয়। আর অনির্ভরশীল চলকের মাত্রা উপর ভিত্তি করে সরল উপাদান ভিত্তিক নকশা 2x2, 2x3, 3x3 ইত্যাদি উপাদান ভিত্তিক হতে পারে। 2x2 মানে অনির্ভরশীল চলক হবে 2টা, প্রতিটা অনির্ভরশীল চলকের মাত্রাও থাকবে 2টা করে। একটা অনির্ভরশীল চলকের মাত্রা 2টা, অন্য অনির্ভরশীল চলকের মাত্রাও থাকবে 2টা। আর 2x3 হবে একটা অনির্ভরশীল চলকের মাত্রা হবে 2টা, আরেকটার হবে 3টা। 3x3 হবে একটা অনির্ভরশীল চলকের মাত্রা 3টা, আরেকটারও হবে 3টা। এরকম বিভিন্ন ভাবে হতে পারে। তার মানে একটাই কথা, অনির্ভরশীল চলক 2টার বেশি হবে না, তবে অনির্ভরশীল চলকের মাত্রা 2টা, 3টা, 4টা এরকম হতে পারে। তারপরে আসো একটা উদাহরণ দেই। একজন গবেষক শিক্ষার্থীদের লিঙ্গভেদে, দেখো লিঙ্গভেদ মানে ছাত্র এবং ছাত্রী কৃতির ক্ষেত্রে শিক্ষণ পদ্ধতির আলোচনা এবং বক্তৃতা পদ্ধতি। বিগত আমরা অনেক নকশায় এই একই জিনিস নিয়ে আসছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আলোচনা এবং বক্তৃতা পদ্ধতির প্রভাবের পার্থক্য নির্ণয় করতে চান, এক্ষেত্রে তাকে 2x2 সরল উপাদান ভিত্তিক নকশা ব্যবহার করতে হবে। এখনো দেখো অনির্ভরশীল চলক 2টা, একটা হলো লিঙ্গ, একটা অনির্ভরশীল চলক, তার মাত্রা 2টা, ছাত্র এবং ছাত্রী। আর শিক্ষণ পদ্ধতি একটা অনির্ভরশীল চলক, তার মাত্রা 2টা, আলোচনা পদ্ধতি এবং বক্তৃতা পদ্ধতি। তাহলে এই ধরনের অর্থাৎ লিঙ্গভেদে কৃতির ক্ষেত্রে পার্থক্য হয় কিনা এটা দেখা যাবে, আর শিক্ষণ পদ্ধতির ভিন্নতার কারণে কৃতির ক্ষেত্রে পার্থক্য হয় কিনা এটা থাকবে। কৃতিটা হচ্ছে নির্ভরশীল চলক। তাহলে এই ধরনের পরীক্ষণের ক্ষেত্রে 2x2 উপাদান সরল উপাদান ভিত্তিক নকশা ব্যবহার করা হবে। নকশাটা হবে নিম্নরূপ, দেখো কিভাবে শিক্ষণ পদ্ধতিকে আমরা বি বললাম আর লিঙ্গটাকে এ বললাম।
লিঙ্গের আবার দুইটা মাত্রা, A1 A2, অর্থাৎ লিঙ্গ একটা অনির্ভরশীল চলক, তার মাত্রা দুইটা, ছাত্র এবং ছাত্রী। শিক্ষণ পদ্ধতি একটা অনির্ভরশীল চলক, তার মাত্রা দুইটা, আলোচনা পদ্ধতি এবং বক্তৃতা পদ্ধতি। তাহলে এই যে সেলের মধ্যে যে মানগুলো পাওয়া যাবে, ছাত্রদের আলোচনা পদ্ধতিতে শিক্ষণের সাফল্যাঙ্কগুলো এখানে আসবে, ছাত্রদের বক্তৃতা পদ্ধতির সাফল্যাঙ্কগুলো এখানে আসবে, ছাত্রীদের আলোচনা পদ্ধতির সাফল্যাঙ্কগুলো এখানে আসবে, আর ছাত্রীদের বক্তৃতা পদ্ধতির সাফল্যাঙ্কগুলো এখানে আসবে। এটাকে আমরা বলছি 2x2 সরল উপাদান ভিত্তিক নকশা। আর 2x3 করতে চাইলে ছাত্রছাত্রী হবে, আমরা একটা শিক্ষণ পদ্ধতি যদি বাড়াই দেই, অডিভিজুয়াল করে দেই, তাহলে এটা 2x3 হয়ে যাবে। আবার যদি আমরা এই ছাত্রছাত্রী না দিয়ে যদি অন্য কিছু দেই, যে আমরা যদি দেখি যে স্কুলগুলোর, যে সরকারি স্কুল, বেসরকারি স্কুল এবং কেজি কিন্ডারগার্টেন স্কুল যদি আলাদা করে ফেলি, তাহলে আবার মাত্রা ভিন্ন হয়ে যাবে। এই শিক্ষণ পদ্ধতি আবার আরো বাড়ানো হতো, 3x3ও করা যায় এটা। তারপরে আসো জটিল উপাদান ভিত্তিক নকশা। যখন দুইয়ের অধিক অনির্ভরশীল চলকের দুই বা ততোধিক মাত্রার প্রভাব নির্ভরশীল চলকের পর্যবেক্ষণ করা হয়, তাকে জটিল উপাদান ভিত্তিক নকশা বলা হয়। তাহলে সরল উপাদান ভিত্তিক নকশায় ছিল দুইটা অনির্ভরশীল চলক, আর জটিল উপাদান ভিত্তিক নকশা হয়ে যাবে সেটা যখন দুইয়ের অধিক অনির্ভরশীল চলক হবে, কিন্তু তার মাত্রা দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, সেটা কোনো সমস্যা না। কিন্তু অনির্ভরশীল চলক দুইয়ের অধিক হলেই সেটা জটিল উপাদান ভিত্তিক নকশা হয়ে যাবে। সেই জটিল উপাদান ভিত্তিক নকশাগুলো দেখো, 2x2, তার মানে তিনটা অনির্ভরশীল চলক, তার প্রতিটা দুইটা করে মাত্রা। 2x2, তিনটা অনির্ভরশীল চলক, প্রতিটার দুইটা করে মাত্রা, একটার তিনটা মাত্রা। 2x3, তিনটা অনির্ভরশীল চলকে একটার মাত্রা দুইটা, আরেকটার তিনটা মাত্রা, আরেকটার তিনটা মাত্রা। 3x3, তিনটা অনির্ভরশীল চলক, প্রতিটার তিনটা করে মাত্রা। এই ধরনের বিভিন্ন ভাবে হতে পারে এগুলো। একটা নকশা দেখো, আমরা উদাহরণ দিচ্ছি। একজন গবেষক শিক্ষার্থীদের উপর শিক্ষার স্তর, স্কুল এবং কলেজ, লিঙ্গ, ছাত্র এবং ছাত্রী, শিক্ষণ পদ্ধতি, আলোচনা পদ্ধতি। তার মানে আমরা আগের 2x2 আমরা লিঙ্গ আর শিক্ষণ পদ্ধতি নিয়ে এসেছিলাম, আর এখন আরেকটা অনির্ভরশীল চলক নিয়ে আসছি, সেটা হলো শিক্ষার স্তর, স্কুল কলেজ। পার্থক্য যাচাই করতে চান, এক্ষেত্রে তাকে একটি 2x2 জটিল উপাদান ভিত্তিক নকশা ব্যবহার করতে হবে। নকশাটা হবে এরকম, এই যে একটা হলো স্কুল, এটাকে বললাম লেয়ার L1, আর কলেজ হলো L2। ওই যে আগের মতোই লিঙ্গ আর শিক্ষণ পদ্ধতি, লিঙ্গ শিক্ষণ পদ্ধতি, এই ধরনের ব্যবহার করে এটা হলো একটা জটিল উপাদান ভিত্তিক নকশা। এটার পরিসংখ্যান বিশ্লেষণ অনেক দীর্ঘ এবং জটিল হয়ে থাকে। তো আমাদের আসো আমরা আরেকটু দ্রুত অগ্রসর হই। তথ্যগাণিতিক বিশ্লেষণ কি হবে? উপাদান ভিত্তিক নকশায় পরিচালিত পরীক্ষণ বিশ্লেষণের জন্য ওই যে সেই সমষ্টি, মোট বর্গ সমষ্টি, গড় বর্গ সমষ্টি বের করতে হবে। আর এ ফিশারে 2-way অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, ওটা সরল উপাদানের জন্য 2-way অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, আর জটিলের জন্য 3-way অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স ব্যবহার করতে হবে। অর্থাৎ সরল উপাদান ভিত্তিক নকশার জন্য 2-way অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এবং জটিল উপাদান ভিত্তিক নকশার জন্য 3-way অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বের করতে হবে। যেমন 2-way অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স যখন আমরা করব, তখন দুইটা মেইন ইফেক্ট, দুইটা অনির্ভরশীল চলকের দুইটা প্রধান ফল পাওয়া যাবে, আর দুইটা অনির্ভরশীল চলকের একটা ইন্টারঅ্যাকশন ইফেক্ট পাওয়া যাবে। বাট যদি 3-way অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স হয়, তখন পাওয়া যায় তিনটা অনির্ভরশীল চলকের তিনটা প্রধান ফল পাওয়া যাবে, আর চারটা ইন্টারঅ্যাকশন ইফেক্ট পাওয়া যায় এখানে, অর্থাৎ টোটাল 7টা এফ এর মান বের হয় এই 3-way অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এর ক্ষেত্রে। তো আসো আমরা আরেকটু অগ্রসর হই। সুবিধাগুলো আমরা এই নকশা অনির্ভরশীল চলকের যৌথ প্রভাব, যেহেতু সময় আমাদের কম, আমরা দ্রুত যাচ্ছি, এগুলো স্লাইডে থাকবে, তোমরা আশা করে দেখে নেবে। তারপরে আমরা যাই অসুবিধার দিকে গুলো আছে, কি কি অসুবিধা আছে দেখলাম, তারপরে আসো আমরা কি কি কোশ্চেন থাকতে পারে এখান থেকে। তাহলে আমরা বলছি পরীক্ষণ নকশা কি, অন্তর্দলীয় নকশা কি, এগুলো তোমাদের 4 নাম্বারের শর্ট কোশ্চেন থাকতে পারে, আর এগুলো তোমাদের বড় কোশ্চেন আকারে থাকতে পারে। তাহলে আমরা খুব স্বল্প সময়ে নকশা, একটা বৃহৎ চ্যাপ্টার, 3টা মাত্র লেকচারে আসলে শেষ করা অত্যন্ত কঠিন। তারপরও আমাদের অনেকগুলো স্লাইড, প্রায় 45টা স্লাইড আছে আমার আজকের এই লেকচারে, 14তম লেকচারে। তোমরা সবগুলো স্লাইডে দেখে নেবে, আর আশা করি তোমরা যেহেতু তোমাদের এগুলো সংরক্ষণ থাকবে, বারবার তোমরা স্লাইডগুলো দেখবে এবং আমাদের লেকচার শুনে স্লাইডের সাথে মিলিয়ে তোমরা বুঝবে। আর বই তো আছে বিকল্প, বইও পড়বে। আমরা চেষ্টা করেছি যত সম্ভব সহজ করে তোমাদের বোঝানোর জন্য।
যদিও নকশা তোমাদের এই অনার্স প্রথম বর্ষের জন্য একটি জটিল চ্যাপ্টার, তারপরও আমরা চেষ্টা করেছি সহজ করে বোঝানোর জন্য। তারপরও ঘাবড়ানোর কিছু নাই, তারপর বারবার পড়লে তোমরা এই বিষয়গুলো সহজে বুঝতে পারবে। আর যথারীতি আমাদের এই বই রেফারেন্স হিসেবে এটা থাকবে। আর আসো সবার জন্য সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আজকের লেকচার আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।